নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবনাইজ। বন্ধুরা, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের অবস্থা বর্তমানে ভীষণ খারাপ। ইউনুস সেই দ্বীপটাকে বেচে দিয়েছে কিনা আমেরিকার কাছে আমরা ডিটেলসে কোনো ইনফরমেশন জানি না, কারণ এই সব যে চুক্তিগুলো হয় সেগুলো সম্পূর্ণ টেবিলের তল দিয়ে হয়, গোপনে হয়, এবং এই গোপন চুক্তিগুলো সহজে ফাঁস করা হয় না। এবং অনেক বছর পরে জানা যায় যে এই চুক্তিটা হয়েছিল, যার দরুন হচ্ছে কোনো একটা অঞ্চল অন্য কোনো একটা দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। অ্যাকচুয়ালি সেন্ট মার্টিন নিয়ে আসল চুক্তি মোটামুটি আমরা সকলেই বুঝতে পারি যে আমেরিকার প্রথম থেকেই নজর ছিল সেন্ট মার্টিন দ্বীপটা, এবং যেই কারণের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এবং তারপরে মোহাম্মদ ইউনুস এসে দেখিয়েছিল সে বাংলাদেশের সেভিয়ার, এবং সেন্ট মার্টিন অন্য কোথাও যাবে না। কিন্তু বারবার আমরা চিৎকার করে বলছিলাম সেন্ট মার্টিন আগে হোক পরে হোক মোহাম্মদ ইউনুস আমেরিকার কাছে বিক্রি করবেই, কারণ মোহাম্মদ ইউনুসকে আমেরিকার বাংলাদেশে পাঠানোর একমাত্র লক্ষ্যই ছিল সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে সেটাকে সিকিউর করা, এবং কোনোভাবে সেন্ট মার্টিন দ্বীপ থেকে মায়ানমারে অস্ত্র পাঠানো, আমেরিকার অস্ত্র পাঠানো, মায়ানমারকে ডিস্টেবিলাইজ করা এবং এই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করা। বর্তমানে বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপ থেকে যে নিউজগুলো আসছে সেই নিউজগুলো ভীষণ ভয়ানক। ইউনুসের সেন্ট মার্টিন নিয়ে প্ল্যান কি, সেই নিউজগুলো দেখলে মোটামুটি সবাই আইডিয়া করতে পারে এবং বোঝা যায়। সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটা কেন চাই সেটাও আলোচনা করব, এবং ইউনুস কোন কোন পরিকল্পনার মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার হাতে হস্তান্তর করছে বাংলাদেশের তৌহিদি জনতাকে বোকা বানিয়ে, আমরা ডিটেলস আজকে আলোচনা করব। তার আগে বন্ধুরা, আমাদের কোর্স চলছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চলছে এবং একই সাথে ইউপিএসসির কোর্স চলছে, ইংলিশ এবং ইউপিএসসি প্লাস ডব্লিউবিসিএস এর কোর্স চলছে। কেউ যদি মনে করে আমাদের ইংলিশ কোর্সে এবং ইউপিএসসির কোর্সে অ্যাডমিশন নিবে, তো ডেফিনেটলি আমার নাম্বার যেটা রয়েছে 7548919167 এই নাম্বারে যোগাযোগ করতে পারে অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপারে। অথবা আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে রিবনাইজ, REBORNAIS, সরি IAS। এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারে এবং আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারে। এবং আরেকটা, কেউ যদি ডাইরেক্টলি আমার সাথে কানেক্ট হতে চায়, আমার সাথে কথা বলতে চায়, তাহলে আমার যে ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক আইডির নাম হচ্ছে রিজু সাহা, এবং যেখানে হচ্ছে প্রোফাইলে এই ছবিটা দেখতে পারবে। তো এই প্রোফাইলটা যে আছে এই প্রোফাইলটাতে ফলো করতে পারে, চাইলে কোথাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, আমি অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নেই। তো কোনো কিছু যদি বলার থাকে ডাইরেক্টলি এই প্রোফাইলের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, নো ইস্যু উইথ দ্যাট। ওকে, এবং এটার যে আছে এই অ্যাকাউন্টটার লিঙ্কটা আমি অলরেডি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডকে নিয়ে। সেন্ট মার্টিন আইল্যান্ড কি অ্যাকচুয়ালি? বাংলাদেশের যে চট্টগ্রাম যে অঞ্চলটা রয়েছে, বাংলাদেশে যে চট্টগ্রাম অঞ্চলটা রয়েছে, চট্টগ্রাম যে অঞ্চলটা রয়েছে বাংলাদেশের, এই চট্টগ্রাম অঞ্চল থেকে অ্যারাউন্ড 9 কিলোমিটার দূরে, অ্যারাউন্ড 9 কিলোমিটার দূরে একটা ছোট্ট একটা দ্বীপ রয়েছে, যেই দ্বীপটার আয়তন যদি বলি আমরা 3 বর্গ কিলোমিটার, যার আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। এই জায়গায় খুব কম পরিমাণে মানুষ আছে, আই থিঙ্ক 15,000 সম্ভবত মানুষ এখানে বসবাস করে। খুবই ছোট্ট একটা দ্বীপ, যেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের মধ্যে উপস্থিত। এটা একটা প্রবাল দ্বীপ, জাস্ট ফর ইনফরমেশন আই এম টেলিং ইউ দিস। এটা হচ্ছে একটা প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ বলতে প্রবালগুলো মরে গিয়ে একটা দ্বীপ তৈরি করে, ঠিক আছে? একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে আমরা প্রবাল দ্বীপ বলে। জিওগ্রাফিক্যাল একটা কনসেপ্ট, ডিটেলস আলোচনা করার সময় এখানে নেই, ঠিক আছে? তো সেন্ট মার্টিন বাংলাদেশের একটা দ্বীপ, যেটা বাংলাদেশের সীমান্ত থেকে মোটামুটি 9 কিলোমিটার দূরে, এবং একইভাবে মায়ানমার যে রাখাইন স্টেট রয়েছে, যেখানে আরাকান আর্মি রয়েছে, সেখান থেকেও প্রায় 9 কিলোমিটার দূরে একটা আইল্যান্ড। এই কারণের জন্য মায়ানমার অনেক সময় এই আইল্যান্ডের উপরে দাবি করে। এটা সবার প্রথমে পাকিস্তানের ছিল, তারপর বাংলাদেশের হয় বাংলাদেশ স্বাধীনতার পরে, এবং প্রথম থেকে মায়ানমারের সাথে এই আইল্যান্ডটা বিবাদের কারণ ছিল। কোনো সময় মায়ানমার ডিমান্ড করে, কোনো সময় বাংলাদেশ ডিমান্ড করে, এবং ফাইনালি ইন্টারন্যাশনাল কোর্ট যে আছে তারা হচ্ছে এই রায় দিয়েছিল যে এটা বাংলাদেশের একটা সভরেইন টেরিটরি, এবং তারপর থেকে এটা বাংলাদেশের কাছেই রয়েছে। এই আইল্যান্ডটা কেন ইম্পর্টেন্ট? একটা ছোট্ট একটা আইল্যান্ড, মাত্র 3 বর্গ কিলোমিটার, এটা একটা বলতে পারো হচ্ছে এটা টোটাল হচ্ছে এরিয়া। তা সত্ত্বেও এটা কেন এত গুরুত্বপূর্ণ? এটার গুরুত্বের কারণ বুঝতে গেলে আমাদের কয়েকটা বুঝতে হবে, যে বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে একটা গ্লোবালি একটা স্ট্রাগল চলছে। আমেরিকা এবং চীনের মধ্যে একটা গ্লোবালি স্ট্রাগল চলছে গোটা বিশ্বের মধ্যে নিজের আধিপত্য বিস্তারের জন্য। এবং বর্তমানে যে স্ট্রাগলটা চলছে, এই স্ট্রাগলের মধ্যে সবচেয়ে সেন্টার পয়েন্টে যদি কোনো দেশ থাকে বা কোনো অঞ্চল যদি সেন্ট্রাল পয়েন্টে থাকে, সেই অঞ্চলটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক। এই নামটা সবাই হয়তো শুনবে, ইন্দো প্যাসিফিক রিজিয়ন।
ইন্দো প্যাসিফিক রিজন বলতে কোন অঞ্চলটাকে বোঝানো হয়? যে ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে এবং প্যাসিফিক ওশিয়ান রয়েছে, এই দুটো অঞ্চল যে রয়েছে এই দুটো অঞ্চলের টাকে একসাথে বলা হয় ইন্দো প্যাসিফিক রিজন, এটাকে বলা হয়। ঠিক আছে, আমরা যদি হচ্ছে যদি আমরা হচ্ছে ম্যাপ আঁকাই তাহলে হচ্ছে আমাদের এরকম দেখাবে। এটা হচ্ছে আফ্রিকা, আমাদের এটা আফ্রিকা, এটা হচ্ছে আরব পেনিসুলা, এটা ইন্ডিয়া, এইভাবে গেল। ঠিক আছে, এখানে আমাদের একটা অস্ট্রেলিয়া আসবে এবং এখানে হচ্ছে আমেরিকা। ঠিক আছে, আমেরিকা এইভাবে আসবে। ওকে, এইভাবে যে অঞ্চলটা আছে এটা ইন্দো প্যাসিফিক বলি। এই সম্পূর্ণ অঞ্চলটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান এবং এই দিকের অঞ্চলটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ান। এই সম্পূর্ণ অঞ্চলটা যে আছে এটাকে একসাথে আমরা বলি হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন। ইন্ডিয়ান ওশিয়ানের রিজিয়ন এবং প্যাসিফিক ওশিয়ান যে আছে প্যাসিফিক ওশিয়ানের রিজিয়ন। এই দুটো অঞ্চল যে আছে এই দুটো অঞ্চল হচ্ছে বর্তমানে গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের বর্তমানে সবচেয়ে বেশি যদি বাণিজ্য কোনো রাস্তা দিয়ে হয় এই রাস্তা দিয়েই হচ্ছে, এই পথ দিয়েই হচ্ছে। এবং এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের পপুলেশন বিশ্বের সবচেয়ে বেশি পপুলেশন। এই অঞ্চলে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় এমার্জিং ইকোনমিক্স গুলো। কেন হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইকোনমিক্স অলরেডি হচ্ছে তারা হচ্ছে ওই লেভেলটা পার করে এসেছে যখন বিশাল পরিমাণ হচ্ছে ইকোনমিক বুম এসেছিল। বর্তমানে ইন্দো প্যাসিফিক রিজনে সবচেয়ে বেশি ইকোনমিক গ্রোথ দেখা করা যায়। বিশ্বের সবচেয়ে বেশি পপুলেশন এই অঞ্চলটার মধ্যে আছে এবং এই অঞ্চলটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের মধ্যেও খুবই গুরুত্বপূর্ণ। কেন স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট? কারণ এই অঞ্চলটার মধ্যেই দুইটা সবচেয়ে বড় যে দেশ আছে তাদের মধ্যে একটা সংগ্রাম চলছে অস্তিত্বের জন্য বা নিজের আধিপত্য স্থাপনের জন্য। সেই দুটো বৃহৎ দেশের নাম একটা হচ্ছে চায়না এবং আরেকটা হচ্ছে আমেরিকা। এখন এই অঞ্চলটাতে নিজের দবদবা বাড়ানোর জন্য, গোটা বিশ্বে নিজের দবদবা রাখার জন্য চায়না একটা পলিসি নিয়ে এসেছিল, তার নাম হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটাকে বিআরও বলে। এই বিআরও আন্ডারে চায়না বিভিন্ন দেশে যায়, সেখানে গিয়ে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার বলতে সড়ক পথ তৈরি করে, রেল পথ তৈরি করে, ঠিক আছে, রেল ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, পাইপলাইন তৈরি করে, যেগুলোর মাধ্যমে হচ্ছে চায়না নিজের দেশের মধ্যে কি করতে পারবে, রিসোর্সেস নিয়ে আসতে পারবে এবং সেই দেশের সাথে কানেক্টিভিটি স্থাপন করতে পারবে তাদের বাণিজ্যের জন্য। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না গোটা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নিজেদেরকে ফেরানোর চেষ্টা করছে, নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। সেটা সবার প্রথমে কোথায় করছে? বাংলাদেশে যে চট্টগ্রাম পোর্ট আছে সেই জায়গাটা হচ্ছে বেল্ট রোড ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছিল শেখ হাসিনার আমলে, কিন্তু পরবর্তীকালে এইসব কারণের জন্য শেখ হাসিনা হচ্ছে নিজের পথ খোয়াতে হয়। অলরেডি মায়ানমারের সাথে একটা হচ্ছে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর নামে একটা করিডোর তৈরি হয়েছে। এদিকে পাকিস্তানে একটা হয়েছে, এ সাইডে পাকিস্তানে একটা হয়েছে, যেটাকে আমরা সিপেক বলি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। তো এইভাবে চায়না এই অঞ্চলটাতে নিজের আধিপত্য বিস্তার করার জন্য বেল্ট অফ রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এদিকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। অন্যদিকে চায়না এই অঞ্চলটার মধ্যে নিজেদের প্রেজেন্স বাড়াচ্ছে, বিভিন্ন মিলিটারি আউটপোস্ট এবং ইন্টেলিজেন্ট আউটপোস্ট তৈরি করে। এবং এই ভারত মহাসাগরে যদি আমরা দেখি, বর্তমানে চাইনিজ যদি আউটপোস্ট দেখি, মায়ানমারের একটা দ্বীপ রয়েছে, এর নাম হচ্ছে কোকো আইল্যান্ড। এই কোকো আইল্যান্ডটা হচ্ছে ভারতের যে আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, তার উপরেই একটা মায়ানমারের আইল্যান্ড রয়েছে, কোকো আইল্যান্ড। এটা মায়ানমারের সাথে ভারতে অনেক সময় বিরোধিতা হয়, এটা ভারতেরই হওয়ার কথা ছিল। আমাদের চাচা নেহরু যেমন সবাইকে সবকিছু দিয়ে দেয়, এই কোকো আইল্যান্ডটাও চাচা নেহরু মায়ানমারকে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এই চাচা নেহরু যে মায়ানমারকে কোকো আইল্যান্ডটা দিয়েছিল, এটার উপরে চায়না ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এবং ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার মাধ্যমে এই সম্পূর্ণ যে বে অফ বেঙ্গল রিজনটা আছে এটার উপরে চায়না নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে। কিন্তু অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি আমেরিকার প্রেজেন্স হিসেবে লক্ষ্য করি, এই অঞ্চলটার মধ্যে আমেরিকার তেমন কোনো প্রেজেন্স নেই। আমেরিকার প্রেজেন্স দেখতে গেলে আমাদের প্রথমত হচ্ছে নিরক্ষরেখা যে আছে, নিরক্ষরেখার নিচে আসতে হবে। উই হ্যাভ টু কাম বিলো দা নিরক্ষরেখা, যে 0 ডিগ্রি বা ইকুয়েটর আছে, ইকুয়েটর নিচে আসতে হবে। আমরা যদি এখানে যদি ম্যাপ বানাই আমরা, ঠিক আছে, ম্যাপ যদি বানাই আমরা, 0 ডিগ্রি যে আছে, 0 ডিগ্রির নিচে এই সাইডটাতে একটা দ্বীপ রয়েছে। এই দ্বীপটার নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া। সম্ভবত এটা আমি ম্যাপেও নিয়েছি, দিয়েগো গার্সিয়া, আই থিঙ্ক। লেট মি সি ইট। ইয়েস, দিয়েগো গার্সিয়া। এই তো 0 ডিগ্রির নিচে একটা আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডটার নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া। এই আইল্যান্ডটা যে আছে, এই আইল্যান্ডটার মধ্যে আমেরিকার বেস রয়েছে, আমেরিকার মিলিটারি বেস রয়েছে। কিন্তু এই অঞ্চলটা যদি দেখি, এই অঞ্চলটা ভারত মহাসাগরের থেকে অনেকটা দূরে। প্রথমত এই অঞ্চলটা বে অফ বেঙ্গল যে আছে, বে অফ বেঙ্গল থেকে অনেকটা দূরে। এদিকে আমরা যদি হচ্ছে সিঙ্গাপুর যদি বলি, সিঙ্গাপুরের মধ্যে ছোটখাটো আমেরিকার একটা ফ্যাসিলিটি আছে, যেখানে আমেরিকার নৌবাহিনীগুলো থামতে পারে, সেখান থেকে মিলিটারি অ্যাক্টিভিটিস তেমন ভাবে করতে পারে না।
তো এই যে বলতে পারো এই অঞ্চলটা যে আমেরিকার প্রেজেন্স যে আছে, প্রেজেন্সটা খুবই নগণ্য টাইপের। এই কারণের জন্য আমেরিকা চাচ্ছে এই অঞ্চলে তাদের খুব ভালো মতো যাতে একটা প্রেজেন্স হয়ে যায়, এবং এই প্রেজেন্স হওয়ার মাধ্যমে কি করবে, এর মাধ্যমে আমেরিকা দুটো দেশকে ট্যাকেল করবে। এখানে সেন্ট মার্টিন আইল্যান্ডে যদি আমেরিকার প্রেজেন্স যদি চলে আসে সেন্ট মার্টিন আইল্যান্ড, এখান থেকে সবার প্রথমত মায়ানমারকে ট্যাকেল করবে, এবং একইভাবে চীন যে আছে চীনকে আমেরিকা ট্যাকেল করবে। কেন এদিক দিয়ে অলরেডি দেখো এটা হচ্ছে সিমেক, চায়না মায়ানমার ইকোনমিক করিডর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চায়না মায়ানমার ইকোনমিক করিডর এটাকে কন্ট্রোল করবে যাতে চায়না কন্ট্রোল হয়ে যাবে, এবং যে মায়ানমার যে সরকার আছে, মায়ানমার সরকার বর্তমানে হচ্ছে রাশিয়া এবং চায়নাদের খুবই ক্লোজ সরকার, এটাকে ট্যাকেল করবে আমেরিকা। এই কারণের জন্য সেন্ট মার্টিন দ্বীপ যেটা আছে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে। এবং একইভাবে এই জায়গা থেকে শুধুমাত্র চায়নাকে ট্যাকেল করতে হবে সেটা না, ভারতের যে নেভাল পাওয়ার আছে সেটাকেও সম্পূর্ণরূপে সেটার উপরও আমেরিকা নজর চালাতে পারবে। এই কারণের জন্য বে অফ বেঙ্গলে আমেরিকার একটা বেস এই মুহূর্তে চাই। এবং একইভাবে নিচের দিকে আমাদের রয়েছে মালাক্কা স্ট্রেইট। মালাক্কা স্ট্রেইট, এই মালাক্কা স্ট্রেইট যে আছে এটা ন্যারো একটা চ্যানেল বলতে পারি, একটা ছোট্ট সংকীর্ণ একটা পথ, যেই পথ দিয়ে গ্লোবাল বিজনেস হয়ে থাকে, এবং এই পথ দিয়ে চায়নার প্রায় 80% এনার্জি যে রয়েছে, 80% যে জ্বালানি রয়েছে সেটার বাণিজ্য এই পথ দিয়ে হয়ে থাকে। তো আমেরিকা যখন তখন চায়নাকে এই মালাক্কা স্ট্রিটটাকে কেটে আটকে দিয়ে চায়নাকে হাঁটু পথে নিয়ে আসতে পারে। এই কারণের জন্য আমেরিকার এই বেসটা দরকার। আমেরিকার যদি এখন এইদিকে যদি বেসটা হয়ে যায়, আমেরিকার অ্যাডভান্টেজটা কোথায় তুমি দেখো, আমেরিকার অ্যাডভান্টেজটা দেখো, অলরেডি তাদের ডিয়েগো গার্সিয়া যেটা আছে এখানে একটা আছে, আমেরিকার হচ্ছে একটা মিলিটারি আউটপোস্ট এটা, ঠিক আছে। একইভাবে এই অঞ্চলে যদি আমেরিকা যদি আরেকটা আউটপোস্ট হয়ে যায়, আমেরিকা মালাক্কা স্টেটকে কিভাবে কন্ট্রোল করবে জিনিসটা দেখো, হাউ দে ক্যান কন্ট্রোল মালাক্কা স্টেট, ঠিক আছে। এই অঞ্চলটাতে মালাক্কা স্টেট রয়েছে, ঠিক আছে। এখান থেকে ডিয়েগো গার্সিয়া থেকে এখান থেকে আমেরিকা মালাক্কা স্টেটকে আক্রমণ করতে পারবে, এখান থেকেও আক্রমণ করতে পারবে, এবং এদিকে ভারতের যে নেভি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এদিক থেকেও ভারত হচ্ছে চায়নাকে আক্রমণ করতে পারবে, এবং এদিক থেকে অস্ট্রেলিয়া ডাইরেক্টলি আক্রমণ করতে পারবে। তো চারটা শক্তি মিলে, চারটা অঞ্চল মিলে, তিনটা শক্তি মিলে খুব তাড়াতাড়ি বা খুব ইজিলি চায়নাকে এখানে ট্যাকেল করতে পারবে, চায়নার যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিতে পারবে। এবং এটা বন্ধ করলেই চায়না সম্পূর্ণরূপে হাঁটুতে চলে আসবে। কেন চীনের 80% জ্বালানি যে আছে, জ্বালানি সিকিউরিটি, জ্বালানি সুরক্ষা, জ্বালানি বাণিজ্য এই পথ দিয়েই হয়ে থাকে। এই কারণের জন্য সেন্ট মার্টিন যে আইল্যান্ডটা রয়েছে, এই আইল্যান্ডটা আমেরিকার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বোঝা গেল আই থিঙ্ক যে কেন সেন্ট মার্টিন নেওয়ার জন্য আমেরিকা তৎপর হয়ে গেছে। যে সবার প্রথমে শেখ হাসিনাকে অফার দিল যে আপনি সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমাদের দিয়ে দেন, সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দেন, তাহলে আপনাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। সেন্ট মার্টিন আইল্যান্ড দিতে শেখ হাসিনা রাজি হলো না। এর আগে 1971 সালের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমেরিকা এই প্রস্তাব দিয়েছিল যে আপনি সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমাকে দিয়ে দেন, কিন্তু তখন শেখ মুজিবুর রহমান আমেরিকার কথায় মানেনি এবং শেখ মুজিবুরকে অ্যাসাসিনেট করছিল। এইবারও সেই প্ল্যান ছিল, একই ধরনের একটা প্ল্যান ছিল কি ছিল, যে শেখ হাসিনাকে সরিয়ে দেবে এবং তার অ্যাসাসিনেট করা হবে। কিন্তু ভাগ্যবশত শেখ হাসিনা বেঁচে যায়, বেঁচে তিনি ভারতে এসে আশ্রয় নেন, ঠিক আছে। তো আমেরিকার এই জায়গাটা এত ইন্টারেস্টের কারণ হতো আমরা বুঝতে পারলাম মোটামুটি ভাবে যে চায়নাকে ট্যাকেল করতে হবে যে কোনো মূল্যে, ঠিক আছে। এখন এই যে সেন্ট মার্টিন যে আইল্যান্ড আছে সেটার সাথে আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো সেন্ট মার্টিন আইল্যান্ড যদি দেখি, বাংলাদেশের ম্যাপ যদি দেখি আমরা, ঠিক আছে, বাংলাদেশের ম্যাপ যদি দেখি আমরা, বাংলাদেশের ম্যাপ হচ্ছে অনেকটা এই ধরনের, ঠিক আছে। বাংলাদেশের ম্যাপ হচ্ছে এই ধরনের। এই জায়গায় রয়েছে সেন্ট মার্টিন, এই দিকে রয়েছে হচ্ছে মায়ানমারের রাখাইন স্টেট যেটা রয়েছে, এই দিকটা রয়েছে। এখন দেখো রাখাইন স্টেট এবং সেন্ট মার্টিনের মধ্যে জলসীমা শেয়ার হয়েছে, ঠিক আছে। আমেরিকার প্ল্যানটা কি, আমেরিকা এখানে হচ্ছে মিলিটারি বেস করবে, বেস করে এদিকে কন্ট্রোল প্রথমত রাখবে, ঠিক আছে। যেখানকার যে আরাকান আর্মি রয়েছে বা কুকি চীন জাতি যারা রয়েছে এদেরকে সাপোর্ট করবে, এবং একইভাবে চট্টগ্রামের ওখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডর লাগু করছে, হিউম্যানিটেরিয়ান করিডর, মানবিক একটা করিডর সেখানে হচ্ছে চালু করতে চাচ্ছে। কিসের নামে, যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে খাদ্য পৌঁছাবে, কিন্তু এটার উদ্দেশ্য আলাদা। এই অঞ্চল দিয়ে অস্ত্র গোলা বারুদ পাঠানো হবে। এই অস্ত্র গোলা বারুদ গুলো যাবে কোথায়, কিছুটা যাবে হচ্ছে মায়ানমারে, আরাকান আর্মি তাদের কাছে যাবে, এবং তাদের কাছে কোথায় আসবে, বাংলাদেশে যে চট্টগ্রামের যে কুকি চীন যে ন্যাশনাল ফ্রন্ট আছে সেখানেও কিছুটা পরিমাণে অস্ত্র যাবে। এইভাবে আমেরিকা এই সম্পূর্ণ এরিয়াটার উপরে কবজা করতে চাচ্ছে, ঠিক আছে। কবজা করে এখানে আমেরিকা নিজের বেস করবে এবং এখান থেকে গোটা যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন আছে সেখানের উপরে
সেটার উপরে আমেরিকা হচ্ছে একটা আধিপত্য বিস্তার করবে। এখন আমেরিকা এটা করতে গেলে সবার প্রথমত কার সাহায্য লাগবে? বাংলাদেশি সরকারের সাহায্য লাগবে। সবার প্রথমত ভারতকে বলা হয়েছিল, ভারতের যে নর্থ ইস্টার্ন রিজিয়ন আছে এই অঞ্চলটাতে বলা হয়েছিল, আমেরিকা বলেছিল যে আমাদের একটা বেস দিয়ে দাও এই অঞ্চলটাতে। বাইডেনের সময় সিআইএ এসে ভারতকে বলেছিল যে আমাদের এই অঞ্চলটাতে বেস দিয়ে দাও, এখান থেকে মায়ানমারে আমরা অপারেশন চালাবো। ভারত সঙ্গে সঙ্গে না বলে দেয়। না বলে দেওয়ার পরে কি হয় আমরা সকলেই জানি, মণিপুরে সিস্টেমেটিক ওয়েতে একটা কনস্পিরেসি করা হয় এবং সেই মণিপুরটাকে ডিস্টেবিলাইজ করা হয়। এটার জন্য কে ছিল? আমেরিকা ছিল। তারপরে আমেরিকার নজর পড়লো হচ্ছে এই অঞ্চলটাতে, ঠিক আছে? এই অঞ্চলটা আছে, এই অঞ্চলে যেটা কমিউনিটি আছে জো কমিউনিটি বলা হয়। এই জো কমিউনিটি আন্ডারে জো আসে, কুকি আসে, চীন আছে। এরা সবাই মেনলি খ্রিস্টান রিলিজনে বিলং করে এবং আমেরিকা চাইছিল এই অঞ্চলটাতে একটা খ্রিস্টান ধর্মপূর্ণ একটা রাজ্য গঠন করবে, রাষ্ট্র গঠন করবে। এবং সেই মাকসাদে শেখ হাসিনার কাছে যায় এবং তাকে গিয়ে হচ্ছে অফারটা দেয়, আমাকে এদিক থেকে কিছুটা অঞ্চল দিয়ে দেন, আমি এখানে খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছি। শেখ হাসিনা মানে না এবং তাকে সম্পূর্ণরূপে তার ক্ষমতা থেকে তাকে উচ্ছেদ করা হয় এবং তিনি ভারতে গিয়ে আশ্রয় নেয়। এখন আমেরিকা শেখ হাসিনাকে ওঠানোর পরে মোহাম্মদ ইউনূসকে পাঠিয়ে দিল। মোহাম্মদ ইউনূসের প্রাইমারি টাস্ক এটা ছিল, আমেরিকার যে ইন্টারেস্ট আছে বে অফ বেঙ্গলে বা বঙ্গোপসাগরে সেটাকে কোনোভাবে সিকিউর করতে হবে। এবং সেটা সিকিউর করতে হলে কি করতে হবে? আমেরিকাকে দুটো জিনিসের অ্যাক্সেস দিতে হবে। একটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড এবং আরেকটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড এবং চট্টগ্রামের যে হচ্ছে যে পোর্ট রয়েছে, চট্টগ্রাম বন্দর যে রয়েছে, সেই বন্দরের মাধ্যমে হচ্ছে মায়ানমারের স্থলপথে ঢোকার একটা অ্যাক্সেস। এই দুটো জিনিস হচ্ছে আমেরিকার প্রয়োজন ছিল এবং ইউনূস সেটা দেওয়ার চেষ্টা করছে। অলরেডি ইউনাইটেড নেশন এখানে চলে এসেছে। ইউনাইটেড নেশন এসে বলছে যে হচ্ছে চট্টগ্রাম থেকে একটা হিউম্যানিটেরিয়ান করিডর বা মানবিক করিডর দেওয়া হবে। সেই করিডরের মাধ্যমে হচ্ছে ইউনাইটেড নেশন নিজের হচ্ছে খাদ্য দ্রব্য যেগুলো আছে সেগুলো কোথায় পাঠাবে? হিউম্যানিটেরিয়ান এড, মানবিক যে সহায়তা আছে সেগুলো পাঠাবে হচ্ছে মায়ানমারে রাখাইন স্টেটে রোহিঙ্গা মুসলমানদের জন্য, ঠিক আছে? বা কক্সবাজারে যে রোহিঙ্গা মুসলমান রয়েছে তাদেরকে পাঠাবে। বাট এটার ভিতরে বিশাল চক্র আছে, তোমরাও জানো আমরাও জানি, ঠিক আছে? এবং তারপরে দ্বিতীয় জিনিস কি আছে? সেন্ট মার্টিন আইল্যান্ড। এখন সেন্ট মার্টিন আইল্যান্ড প্রবলেমটা কোথায়? এখানে করিডরটা যেমন একটা রাস্তা দিয়ে দিল হয়ে গেল, ঠিক আছে? হিউম্যানিটেরিয়ান এডের নামে একটা ছলনার নামে একটা রাস্তা দিয়ে দিল হয়ে গেল। কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ড যেটা আছে, আইল্যান্ডের সাইজটাই এতটা ছোট। এখন আমেরিকা যদি এখানে মিলিটারি বেস করে তাহলে সম্পূর্ণ আইল্যান্ডটাই সেন্ট মার্টিন আইল্যান্ডটাই আমেরিকার লাগবে। প্রথমত সেন্ট মার্টিন আইল্যান্ডের এরিয়া কি বললাম? মাত্র 3 বর্গ কিলোমিটার, 3 কিমি স্কোয়ার বা 3 স্কোয়ার কিমি, মানে 3 বর্গ কিলোমিটার মাত্র এটার আয়তন। এবং এই সম্পূর্ণ এরিয়াটাই আমেরিকার লাগবে যদি আমেরিকা এখানে সঠিকভাবে যদি নিজের একটা মিলিটারি বেস স্থাপন করতে চায়। এবং মিলিটারি বেস স্থাপন করতে গেলে কি করতে হবে? সবার প্রথমে যেই কাজটা করতে হবে, এই সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে জনশূন্য করতে হবে। এবং জনশূন্য এখন যদি বলে বাংলাদেশি সরকার এসে ঘোষণা করে যে আমি আমেরিকার সাথে, যদি বলে আমেরিকার সাথে চুক্ত করেছি সেন্ট মার্টিন আইল্যান্ড আজকেই ফাঁকা করতে হবে এবং সেখানে আমেরিকা একটা বেস তৈরি করবে। আজকে বাংলাদেশের লোক রাস্তায় দা, খুন্তি, বাঁশ, ঝাঁটা যা আছে সবকিছু নিয়ে নেমে পড়বে। আলটিমেটলি যাই হোক, বাংলাদেশিদের যেমনই হোক না কেন, সে তারা হচ্ছে যেমনই জনতা হোক না কেন, জেহাদি হোক, যেটাই হোক না কেন, ওদের মাটির প্রতি টান আছে, সেটা তো মানতে হবে। 1971-এ তারা ফাইট করেছে, ঠিক আছে? তো এখন যদি ইউনূস যদি চিৎকার করে বলে সেন্ট মার্টিন আইল্যান্ড আমেরিকাকে দিয়ে দেবে, বাংলাদেশি সব হচ্ছে ইউনূসের বিরুদ্ধে নেমে পড়বে। ইউনূস এটা ভালো মতো জানে। তাই গোপনে গোপনে আমেরিকার সাথে চুক্তি তো হয়েই গেছে, এখন সেটাকে এখন এক্সিকিউট করার পালা। এখন ইউনূস এক্সিকিউট কিভাবে করছে? সেন্ট মার্টিনে যে জনগণ আছে মাত্র 15,000 জনগণ। এই 15,000 জনগণকে সেখান থেকে তাও একটা বিশাল ব্যাপার না। একটা জায়গা থেকে কোনো একটা জনগণকে তুমি যদি মানে বহিরাগত করতে চাও, সেখান থেকে যদি অন্য জায়গায় পাঠিয়ে দিতে চাও, তাহলে সবার প্রথমে যেটা করতে হবে, স্থানচ্যুত যদি করতে চাও, সেটা করতে হবে সেই অঞ্চলটার মধ্যে দুর্ভিক্ষ আনতে হবে। আর দুর্ভিক্ষ হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রথমত অর্ধেক পপুলেশন যেটা আছে সেটা মারা যায়, প্রায় 50 থেকে 70% পপুলেশন অলরেডি মরে যায়। এবং বাকি পপুলেশন যারা আছে তারা প্রাণের ভয়ে তারা সেই অঞ্চল ত্যাগ করে অন্য একটা অঞ্চলে চলে যায় যেখানে খাদ্য পানি পাওয়া যাচ্ছে। ইউনূস সেম প্ল্যানটা এই সেন্ট মার্টিন আইল্যান্ডে করেছে। সেন্ট মার্টিন আইল্যান্ডে যদি আমরা ইকোনমিক পরিস্থিতি দেখি, একটা ছোট্ট একটা অঞ্চল, সেরকম কি আর হচ্ছে এগ্রিকালচার হবে। এখানে মেন যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস কিছু থাকতো সেটার নাম ছিল ফিশিং। এখান থেকে মাছ ধরা হতো এবং সেই মাছটা বাংলাদেশে বিক্রি করা হতো। যে মেন ল্যান্ড যেটা আছে সেখানে মেন ল্যান্ডে বিক্রি করা হতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার যে ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল সেটার নাম ছিল যে ট্যুরিজম সেক্টর। সমুদ্র সৈকত দেখতে খুবই ভালো, যেন মনে হয় যেন স্বর্গের দর্শন করে নিয়েছে, এত সুন্দর একটা জায়গা। সেই জায়গায় ট্যুরিজম সেক্টরটাকে প্রমোশন করা উচিত ছিল ইউনূসের, সেন্ট মার্টিনের জনগণদের আরো জীবনযাত্রা উন্নয়ন করার জন্য। কিন্তু ইউনূস এসে কি করলো? তার যে পরিবেশ উপদেষ্টা রয়েছে
তিনি এসে বলল সেন্ট মার্টিন আইল্যান্ড একটা হচ্ছে এনভায়রনমেন্টালি ভালনারেবল একটা জায়গা, প্রাকৃতিক ভাবে পরিবেশগত ভাবে এটি একটা দুর্বল স্থান, এখানে বেশি পরিবেশ যদি হচ্ছে ধ্বংস হয়, পরিবেশ দূষণ হয়, এই আইল্যান্ডটা নাকি ডুবে যাবে। এই নাম করে কি করলো, সবার প্রথমত বাংলাদেশ থেকে সেন্ট মার্টিন যে আইল্যান্ডটা আছে এখানে যে পর্যটকরা আসবে সেই পর্যটকদের আসা পুরোপুরি ভাবে বন্ধ করে দিল, যে এখানে কোনো পর্যটক আসতে পারবে না। সবার প্রথমে বললো একটা স্পেসিফাইড নাম্বার অফ পর্যটক সেন্ট মার্টিনে ঢুকতে পারবে, এতগুলোর বেশি ঢুকতে পারবে না। তারপর ধীরে 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 এখন গিয়ে দেখেন সেন্ট মার্টিনে একটা পর্যটকও গিয়ে ঢুকতে পারে না। সেন্ট মার্টিনে যে পর্যটক ঢোকা বন্ধ হয়ে গেল, তার মানে কি সেন্ট মার্টিনের যে মেন ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল, যেটা পর্যটন শিল্প ছিল, সেটা বন্ধ হয়ে গেল। এবং এটা বন্ধ হওয়ার সাথে সাথে সেন্ট মার্টিনে যে জনগণ আছে তাদের পেটে হাত পড়ে গিয়েছে। বর্তমান নিউজ অনুযায়ী সেন্ট মার্টিনের লোকদের এখন দিনে কোনো দিন দিনে একবার খেয়ে থাকতে হচ্ছে। সেখানকার যে চিকিৎসালয়গুলো ছিল, হাসপাতাল ছিল, সেগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। এটার বন্ধ হওয়ার কারণটা কি? এটার বন্ধ হওয়ার কারণটা হচ্ছে পয়সা নেই। এবং বাংলাদেশ থেকেও সেন্ট মার্টিনে কন্টিনিউয়াসলি যে সাপ্লাই যে আছে, মেডিকেল সাপ্লাই যে আছে, মেডিসিন সাপ্লাই আসছে না। মেডিসিন সাপ্লাই যেটা আছে, মেডিসিন সাপ্লাইটাও হচ্ছে এই অঞ্চলটার মধ্যে কোনোভাবে আসছে না। সেন্ট মার্টিনে মেডিসিন সাপ্লাই আসছে না, এই কারণের জন্য সেখানকার মানুষগুলো এখন চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। আর কি হচ্ছে, সেন্ট মার্টিন যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। স্কুলগুলো যা আছে সেই স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, বাচ্চারা সেখানে শিক্ষা নিতে পারছে না। কেন স্কুলগুলো বন্ধ হয়ে গেছে? এই স্কুলগুলো কোনো ট্রাস্টের দ্বারা চলতো, সেই ট্রাস্টটা পুরোপুরি ভাবে এখন বন্ধ হয়ে গেছে। ফলে তারা এখন শিক্ষকদের বেতন দিতে পারছে না। বেতন দিতে না পাওয়ার ফলে এখন তারা সেন্ট মার্টিনে কি করবে বুঝতে পারছে না। আমি একটা কথা সিওরিটি দিয়ে বলছি, ইউনূস যদি বাংলাদেশে আরো 1 বছর থাকে, এই সেন্ট মার্টিন বাংলাদেশ জীবনে পাবে না। যারা এখনো বলছে ইউনূসকে 5 বছর চাই, 5 বছর থাকতে পারবে? বাংলাদেশের ইকোনমি তো অলরেডি নষ্ট হয়ে গেছে, আরো হবে। তার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হবে, বাংলাদেশে যে ভূভাগ আছে, সেন্ট মার্টিন দ্বীপ যে আছে, সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশে থাকবে না, এটা আমেরিকার একটা বেস হয়ে যাবে, 100% গ্যারান্টি। আমেরিকার বেস হবে, সেই পথেই এখন যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। বাংলাদেশের মানুষের মনে কবে শুভবুদ্ধি আসবে, তাদের মাথায় একটু ঘিলু হবে, বুঝবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তাদের তল দিয়ে। যেদিন আসবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, যদি আরো দেরি করে থাকে। এখনো সময় আছে। অনেকে পক্ষে আছে ইউনূসকে স্বেচ্ছার জায়গা থেকে এখন উঠিয়ে দাও এবং ইলেকশন করো। এখন বাংলাদেশের সবচেয়ে যদি কিছু ভালো হয়ে থাকে, যদি কিছু করতে চাও বাংলাদেশের জন্য, বাংলাদেশে ইলেকশন করাতে হবে, না হলে বাংলাদেশ সম্পূর্ণ অলরেডি বেচে দিয়েছে, আর সম্পূর্ণ বেচে দিয়ে ইউনূস নিজের মতো পয়সা করে নিয়ে পালিয়ে যাবে। দ্যাটস ইট বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। নমস্কার।